গল্প বলি এসো। আজ শোনাবো চিংড়ি উপন্যাসের নবম পর্ব। লেখক টি.এস. পিল্লাই এবং অনুবাদক বোম্মান্না বিশ্বনাথন, নীলিনা আব্রাহাম। আমি প্রতিটা এপিসোডেই তোমাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাতে হয়তো তোমরা একটু বিরক্ত বোধ করছো, কিন্তু প্লিজ, আমি দেখছি তোমরা অনেকেই শুনছো অথচ সাবস্ক্রাইব করছো না বা লাইক দিয়ে আমাকে জানাচ্ছ না যে তোমাদের কেমন লাগছে। তোমরা যদি সেই ক্ষেত্রে একটা লাইক দিয়ে আমাকে জানাও, কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার উৎসাহ অটুট থাকবে। তাই তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো। তাহলে এবার শুরু করি নবম পর্ব। বেচারি খেয়ে শুয়ে বসে এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না। সমুদ্র তীরের প্রতিটি জেলে পরিবার উন্মুখ হয়ে প্রতীক্ষা করছে মাছের মরশুমের। কাপ্পা আর ফ্যান ভাত খেয়ে তাদের দিন কাটছে। সাগরমার আশীর্বাদে কবে পেট ভরে দুটো মাছ ভাত খাবার দিন আসবে, মনে মনে প্রশ্ন জাগে সকলের। মাছের মরশুম এলে তাদের অভাব ঘুচবে, দুঃখ কষ্ট দূর হবে। তাই সেই মরশুমের আশায় সকলে দিন গুনছে। চায়ের দোকানের ধারে চা খেয়ে দোকানদারদের মুখের পানে চেয়ে জেলেরা বলে, মরশুম আসুক দাদা, সব দেনা মিটিয়ে দেব। জেলেনির কাপড় ছিঁড়ে কুটি কুটি, তালি দিয়ে পড়ে পড়ে আর পরা যাচ্ছে না। একমাত্র আশা মরশুমের। তখন ভালো ভয়েল, ভালো লুঙ্গি কিনবে। জেলেদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন। তাদের সব স্বাদ আহ্লাদ মেটাবে মাছের মরশুম। মরশুম এলে তাদের স্বাদ আহ্লাদ মেটাবার কথা বলে জেলেনিরা। কারুতাম্মারও একটা ইচ্ছে আছে, কিন্তু সেই ইচ্ছের কথা পাড়ার জেলেনিদের বলেনিও। বলেছে শুধু মাকে। মাছের মরশুমের সময় যে করে হোক কিছু টাকা জমাতে হবে, আর তারপর বাবার কাছ থেকে কিছু টাকা আদায় করে পারিকুট্টির টাকাটা এইবার শোধ করতে হবে। চাকিরও একটা স্বাদ আছে, কিছু টাকা জমিয়ে গয়নাগাটি গড়াতে হবে। গয়নার কথা মেয়েকে বললে মেয়ে বলে, আমার কোনো সোনাদানা চাই না মা, ছোট মিয়ার ধারটা শোধ হলেই বাঁচি। চাকি বলল, তা সে ধার শোধ দেওয়ার কথা তো তোর বাবার, তা দিয়ে তোর এত মাথা ব্যথার কি আছে? তুমি তো ভালো করেই জানো মা যে বাবা ও টাকা শোধ দেবে না। চাকি মাথা নেড়ে বলল, সেই রকমই তো মনে হচ্ছে মা। ছোট্ট পঞ্চমীরও একটা স্বাদ আছে, ও তো মাছ কুড়িয়ে শুকোবেই। তাছাড়াও বাবা তাকে এক ঝুড়ি করে মাছ দেবে কথা দিয়েছে, সেইগুলো শুকিয়েও সে কিছু টাকা করবে। আর পারিকুট্টিও কতকগুলো বিষয় ঠিক করে ফেলেছে। ওর বাপজান জমি আর বাড়ি সেটের কাছে বন্ধক রেখেছে, ছাড়াতে ১,০০০ টাকা লাগবে। ১ বছর বেশ হিসেব করে মরশুমের সময় যদি মাছের ব্যবসা চালাতে পারে, তাহলে টাকাটা শোধ করে বোনের বিয়ের ব্যবস্থা ও করতে পারে। মরশুম এলেই এই কাজগুলো শেষ করে ফেলবে বলে পারিকুট্টি মনে মনে শপথ করল। আচ্চকুঞ্জ এই মরশুমের সময় যে করে হোক একটা নৌকো কিনবে বলে প্রতিজ্ঞা করল। এর মধ্যে সমুদ্রের রং একদিন বদলে গেল, কিন্তু জল হঠাৎ কমে গেল আর জেলেদের অভাব চরমে উঠল। আচ্চকুঞ্জ কিন্তু তাতে দমে না গিয়ে আউসেপের কাছে গেল। নৌকো আর জাল ওকে কিনতেই হবে। এর জন্যে ও সবকিছু করতে রাজি। একদিন সে তাই আউসেপের কাছে গিয়ে বলল, আউসেপ দাদা, আমার অনেক দিনের স্বাদ যে নিজের নৌকোর হাল ধরে সমুদ্রে পাড়ি দিই, আর আমার মাগ আমার জন্য সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকে। আমার অনেক দিনের স্বাদ দাদা। তা তো বুঝলাম, হাতে আছে কত? একটা পয়সাও নেই দাদা। তাহলে আর শখ মিটবে কি করে? এমনি ভাবে বলল বটে, কিন্তু তাহলেও আউসেপ ওকে একটা বুদ্ধি বাতলে দিল। মাছের মরশুমের সময় হাতে যা আসবে সেটা জমা করে আউসেপকে দেবে। যদি তাতে না কুলোয়, তাহলে বাকি টাকাটা আউসেপই দেবে। তবে ভাই, একটা কাজ করতে হবে। নৌকো আর জাল আমার নামে থাকবে,
তোমাকে মাছের ভাগ দেব, তা মাছের ভাগ একটু বেশিই দেব, বুঝলে? যদি এই ব্যবস্থায় রাজি থাকো, তাহলে মরশুমের সময় যে টাকাটা পাবে তা আমার কাছে জমা দিও। তোমার ভয় নেই, টাকাটা আমি সাবধানেই রেখে দেব। আচ্চকুঞ্জ রাজি হলো, না হয়ে উপায়ই বাকি। তাছাড়া জেলেদের মধ্যে এ ধরনের কারবার খুবই চলে। ও খুশি মনেই বাড়ি গিয়ে নাল্যপেন্নকে সব খুলে বলল। আর দেখ, তুইও মাছ বিক্রি করে যা পাবি আমার হাতে দিবি। বাহ বাহ, বেশ মজা। মিনসের কাণ্ড কারখানা দেখো, কোথায় আমাকে টাকা দেবে না আমায় বলছে টাকা দিতে। আরে মাগি, বাজে বকছিস কেন? যা বলছি তা মন দিয়ে শোন। আউশেপের কাছে আমরা দুজনেই টাকা জমা দেব। নাল্যপেন্নর কিন্তু ওর জেলের কথাটা তত পছন্দ হলো না। ও বলল, বলি চেম্পনকুঞ্জ দাদা কি করে জাল আর নৌকো কিনলো শুনি? যা পেত সব চাকির হাতে তুলে দিত, তাই সে কিনতে পেরেছে। যা হোক, অনেক কথা কাটাকাটির পর আউসেপের কাছে টাকা জমা দেওয়ার ব্যাপারে তারা একমত হলো। আচ্চকুঞ্জ সকলকে বলে বেড়াতে লাগলো যে এবার জাল আর নৌকো সেও কিনবে। এমনি ভাবে সকলেই তাদের নিজের নিজের স্বাদ আর ইচ্ছে নিয়ে বৃষ্টির প্রতীক্ষায় দিন গুনতে লাগলো। বৃষ্টির পরেই মাছের মরশুম শুরু হবে। তারপর এলো সেই প্রতীক্ষিত দিনটি। তুমুল বজ্রপাতের সঙ্গে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। সে কি বৃষ্টি! মনে হলো বৃষ্টি যেন জেলেদের ছোট ছোট ঘরগুলো সব ভাসিয়ে নিয়ে সমুদ্রের সঙ্গে মিশিয়ে দেবে। বৃষ্টি থামলে পর স্রোতের টান দেখে জেলেরা বুঝতে পারল যে মাছের ঝাঁক এবার ওদের ওই সমুদ্রের কাছাকাছিই আছে। দেখে শুনে আনন্দে আর উৎসাহে অর্ধপ্রবাসী জেলেদের ম্লান চোখগুলো আনন্দে ঝকঝক করে উঠল। দু একদিনের মধ্যেই ওদের ওই সমুদ্রের ধারটা হয়ে উঠবে একটা ছোটখাটো শহর। এখন থেকেই অনেক দোকান বসতে আরম্ভ করেছে। চায়ের দোকান, কাপড়ের দোকান, দর্জির দোকান, গয়নার দোকান, কিছুই বাদ পড়েনি। এবছর আবার ডায়নামো বসিয়ে আলোও জ্বালানো হয়েছে। পরে আরো একদিন বৃষ্টি পড়ল মুষলধারে। সমুদ্র যেন তোলপাড় হয়ে নাচতে শুরু করলো। সব জল ঘোলা হয়ে গেল। আনন্দ আর উৎসাহে জেলেরা নাচতে লাগলো। তাদের সব স্বাদ আহ্লাদের পূরণ হবে আর দুদিন বাদে। ঘোলা জল যেই পরিষ্কার হয়ে যাবে, দুদিনের মেঘ কেটে গিয়ে প্রাচুর্যের আলোয় তাদের জীবনও উজ্জ্বল হয়ে হেসে উঠবে। বৃষ্টির পর সমুদ্র শান্ত হলো, জল হলো নিশ্চল। দূর দূর থেকে অনেক নৌকো সেই সাগর তীরে আসতে শুরু করলো। বর্ষাকাল, ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সমুদ্র যেন পুকুরের মতো শান্ত আর নিশ্চল। চেম্পনকুঞ্জের নৌকোর জেলেরা খুবই চালাক, কিন্তু তা সত্ত্বেও চেম্পনকুঞ্জ তাদের মাছ ধরার নানা কলাকৌশলের কথা শিখিয়ে পড়িয়ে দিল। চেম্পনকুঞ্জ যখন নৌকার মাথায় দাঁড়িয়ে দাঁড় টানে, তা সত্যি দেখার মতো। জেলেদের ওর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে, সেটা ওরা সকলেই স্বীকার করল। প্রথম দিন জলে মাছ কমই ছিল। মাছ ওই চত্বরে সবে আসতে শুরু করেছে, কিন্তু তা হলেও সব নৌকোগুলো জলে নেমে গেল। অন্য দিনের মতো সেদিনও বেশি মাছ পেল চেম্পনকুঞ্জ। জেলেরা নিজেদের মধ্যে বলাবলি করছিল, আজও চেম্পনকুঞ্জ দাদা বেশি মাছ পেল হে। তাতে আচ্চকুঞ্জ বলল, আরে সেও আগে নৌকা নামিয়েছে বলে। রামন মুপ্পন বলল, কি যে বলো তুমি, চেম্পনকুঞ্জ কান্ডান কোরানের খোদ লক্ষ্মীকে কিনে এনেছে। জেলেদের কেমন যেন নিশ্চিত ধারণা হয়ে গেছে যে চেম্পনকুঞ্জ বেশি মাছ পাবেই। একে তো চেম্পনকুঞ্জ চালাক লোক, তার উপর আবার ও কান্ডান কোরানের পয়া নৌকাটিকে কিনেছে। এছাড়াও জেলেদের উৎসাহ দিয়ে কেমন করে বেশি মাছ ধরতে হয় তা সে জানে। কিন্তু এদের মধ্যে আয়ানকুঞ্জ ছাড়বার পাত্র নয়। ও চেম্পনকুঞ্জের সঙ্গে টেক্কা দিতে চায়। ও ওর নিজের লোকদের খুব একচোট হুমকি দিল, দেখো বাপু,
তোমাদের আবার যেন ডাকাডাকি না করতে হয়। রাত ঠিক 3:30 সময় আসবে। তোমরা বাবা সব আশ্চর্য লোক। চেম্পন কুঞ্জের সঙ্গে একটা পাল্লা দেওয়ার চেষ্টাও করতে চাও না। আগে ভাগে না আসতে পারলে চেম্পন কুঞ্জকে হারিয়ে দেওয়া যাবে না। তোমাদের বাবা তাই হাত জোর করে বলছি, দয়া করে একটু তাড়াতাড়ি এসো। আয়ানকুঞ্জের কথায় জেলেরা রাগ করল না। উপরন্তু আয়ানকুঞ্জের কথাগুলো তাদের ভালোই লাগলো। দেখাই যাক না একবার চেম্পন কুঞ্জের মতো মাছ ধরা যায় কিনা। সেদিন খুব ভোরে অন্য সব জেলেরা চেম্পন কুঞ্জের চেয়ে আগেই সমুদ্রের ধারে এলো। কয়েকজনকে অবশ্য ডাকাডাকি করতে হলো, কিন্তু তা হলেও চেম্পন কুঞ্জ বা তার লোকেরা তখনও এসে পৌঁছয়নি। চায়ের দোকানগুলোও সেদিন সকাল সকাল খুলল। শুধু চেম্পন কুঞ্জের নৌকায় সেদিন দেরিতে নামলো ও অন্যান্য জেলেদের মতলব বুঝতে পারেনি। সমুদ্রের ধারে যেসব জেলেরা জড়ো হয়েছিল তারা সব জলের টান দেখে বলাবলি করছিল যে আজ খুব মাছ উঠবে। পাইকারি আর খুচরো খরিদ্দারেরা সমুদ্রের তীরে অনেক আগে থেকেই জড়ো হয়েছে। পারিকুট্টিও ওদের মধ্যে ছিল, কিন্তু ওকে কেমন যেন ম্রিয়মাণ দেখাচ্ছিল। ও যেন কার পথ চেয়ে ব্যস্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। ওর হাতে টাকা এখন খুব কম। টাকা নিয়ে শেঠের দালালের আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। পারিকুট্টি তারই জন্য অপেক্ষা করছিল আর তার দেরি দেখে মনে মনে ছটফট করছিল। তবে দিনটা দেখে মনে হচ্ছিল যে বেশ ভালোই যাবে। মাছ বেশ ভালোই উঠছে আর রোদ উঠেছে চমৎকার। চিংড়ি মাছ সেদ্ধ করে শুকোতে দিলে কড়া রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বেশ কিছু টাকা কামানো যাবে তাতে। কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে। শেঠের দালাল পাঁচু পিল্লাইয়ের পাত্তা নেই। মরশুমের প্রথমেই ক্ষতি হবে মনে করে পারিকুট্টি রীতিমতো ঘাবড়ে গেল। মাছ ধরা শেষ করে নৌকাগুলো তীরের দিকে আসার জন্য মুখ ঘুরল। পারিকুট্টি চেয়ে দেখল যে মাছের পাইকারি কারবারিরা অনেক টাকা নিয়ে মাছের জন্য অপেক্ষা করছে। ও বেচারি ভীষণ ভাবনায় পড়ল। তীরে তখন ভীষণ হইচই চিৎকার পড়ে গেছে। নারকোল পাতা ছাউনি দেওয়া হোটেলগুলোই কলা পাতায় ভাত বাড়া শুরু হয়ে গেছে। নৌকোগুলো তীরে ভেড়ার সঙ্গে সঙ্গে সকলে হোটেলে খেতে ছুটবে। বড় বড় হাঁড়ি সব উনুনে চড়িয়ে ভাত সেদ্ধ হচ্ছে। এখন 1 মিনিটও নষ্ট করলে চলবে না। প্রথম নৌকোটা আসতে দেখে পারিকুট্টি তার লোকজনদের তৈরি হয়ে থাকতে বলে নৌকোর দিকে ছুটল। রোজকার মতো চেম্পন কুঞ্জের নৌকো সেদিনও আগে এসেছে। কাদের মিয়া তাই দেখে বলল, চেম্পন কুঞ্জকে হারিয়ে দিতে কেউ পারবে না। ময়দিন কুঞ্জ তার কথায় সায় দিল। একটা বুড়ো জেলে বলল, নৌকোর মাথায় দাঁড়িয়ে আছে পাকা লোক। নৌকো তীরে ভিড়ল। নৌকো বোঝায় চিংড়ি মাছ। পারিকুট্টি আগের সব কথা ভুলে গিয়ে সকলকে ঠেলে ঠুলে চেম্পন কুঞ্জের নৌকোর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বেশ অনুরোধের সুরেই বলল, চেম্পন কুঞ্জ, মাছগুলো আমায় বিক্রি করবে? চেম্পন কুঞ্জ একটুও নরম না হয়ে পারিকুট্টির মুখের দিকে তাকিয়ে বলল, নগদ টাকা আছে? না থাকলে সরে পড়ো বাপু। মাছ বোঝায় নৌকো তীরে ভিড়লে জেলেদের এমনি ভাবে জিজ্ঞেস করাটা আর এমনি ভাবে উত্তর দেওয়াটা নিয়ম। কাজেই এতে খুব কিছু একটা মনে করার নেই। পারিকুট্টি উত্তর দেবার আগেই কাদের মিয়া এগিয়ে এলো। পারিকুট্টি বুঝতে পারল যে চেম্পন কুঞ্জের নৌকোর মাছ সে পাবে না। অন্য নৌকোগুলোর দিকে ছুটল সে। চেম্পন কুঞ্জের নৌকো আগে ভিড়েছে বলে রোজকার মতো সেদিনও সেই মাছের দর বেঁধে দিল। সেদিনও মাছ উঠেছে প্রচুর, কিন্তু সকলের চেয়ে বেশি মাছ পেয়েছে চেম্পন কুঞ্জ। পারিকুট্টি অন্য একটা নৌকোর মালের 1/3 কিনে বিক্রি করলো। বেচারির হাতে সব মাছ কেনার পয়সাও ছিল না। চেম্পন কুঞ্জ ওর নৌকোর জেলেদের মাছের ভাগ ঠিক করছিল। হঠাৎ একটা মতলব তার মাথায় এলো। ও বলল, আজকে মাছ উঠাটা দেখলি তো? আর কি সুন্দর কড়া রোদ, জ্যোৎস্নাও উঠবে চমৎকার, ঝড় বৃষ্টিও নেই, আর আমার জালটাও ভালো। ঠিক কি যে ও বলতে চাইছে
জেলেরা বুঝতে পারল না। ও তখন আর একটু পরিষ্কার করেই বলল, তোরা সব একেবারে গাধা, ঘটে একটুও বুদ্ধি নেই, আর তোদের স্বভাবও অতি বদ। একটু হাওয়া লাগলেই তোরা ধানের শীষের মতো টলতে থাকিস। এখন হচ্ছে ২ পয়সা কামাবার সময়। এখন যেন ভাত খেয়েই নেশা ভাঙ করতে যাসনি। আমি আর এক ক্ষেপ মাছ ধরতে চাই। আচ্চকুঞ্জ কাছেই দাঁড়িয়েছিল। চেম্পনকুঞ্জের কথা শুনে ও বলল, বাহ বাহ, বেশ মজা। টাকা কামাতে চাও বলে কি ২ বার করে মাছ ধরে সমুদ্র উজাড় করে দেবে নাকি হে? অ্যাঁ? শুধু তাই নয়, একদিনে ২ বার মাছ ধরার নিয়ম নেই, উচিত নয়। চেম্পনকুঞ্জ বলল, আরে যা যা, নিয়মের কথা আর আমাকে শোনাস না, তোরা মনে রাখলেই হবে। আচ্চকুঞ্জ আর একটাও কথা বলতে পারল না। সমুদ্রের বেলাভূমি যেন ঝিলমিল করে শত ঐশ্বর্যে ফেটে পড়ছে। মাছের কারবারিরা তাদের ঝাঁপের আশেপাশে সমুদ্র তীর জুড়ে চিংড়ি মাছ সেদ্ধ করে শুকোতে দিয়েছে। রোদের আলো তার উপর পড়ে মনে হচ্ছে যেন সোনার পাত বিছানো রয়েছে। আচ্চকুঞ্জ সেদিন আর হোটেলে ভাত না খেয়ে সোজা বাড়ি গেল। হোটেলে খাবে না বলে বউয়ের কাছে শপথ করেছিল। ভাবল, হোটেলে না খেলে বউ খুশিই হবে। আচ্চকুঞ্জকে শুকনো মুখে বাড়ি ফিরতে দেখে নাল্লপেন জিজ্ঞেস করল, ভাত খেয়ে এলে না যে বড়? আচ্চকুঞ্জ তখন ভয়ানক রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, তোর জন্যেই মাগি আমার দুর্দশা কোনোদিন ঘুচবে না। তুই লক্ষ্মী ছাড়ি হতভাগী, তোর জন্যেই আমার নৌকো আর জাল কেনা হবে না। বলে মুখ ঘুরিয়ে ফিরে চলল। নিজের দোষ স্বীকার করলেও নাল্লপেন্ন না বলে থাকতে পারল না। ভোরবেলায় যাওয়ার সময় বলে গেলেই হতো, ভাত রেঁধে রাখ। হোটেলে ভাত খাবো না বলে আগেই তো তোর কাছে দিব্যি গেলেছি। কথাটা নাল্লপেন্নর মনে ছিল না। যা হোক, ও আচ্চকুঞ্জকে চলে যেতে দেখে বলল, ভাত খাওয়ার পয়সাটা রেখে বাকিটা আমায় দাও, আমি আউসেপ দাদার কাছে জমা দেব। আচ্চকুঞ্জ খুচরো টাকা পয়সা যা কিছু ছিল সব নাল্লপেন্নর দিকে ছুঁড়ে দিয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেল। ভাত খেয়ে চেম্পনকুঞ্জ তাড়াতাড়ি আবার তীরে ফিরে এলো। ওর নৌকোর লোকেরা তখনও ফিরে আসেনি। ও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দিনই আরো কিছু টাকা কামানোর স্বপ্ন দেখতে লাগলো। বিকেলের দিকে চেরিয়ারি, ত্রিকুন্নাপুরা সব জায়গা থেকে নৌকোগুলো ওই সমুদ্রের ধারে এলো। সেদিন রাতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। তাই পরদিন খুব ভোরে নৌকো নামানো গেল না। নৌকো নামাতে বেশ দেরিই হলো। চেম্পনকুঞ্জের লোকেরা এলো অনেক দেরিতে। তাই নিয়ে চেম্পনকুঞ্জ তাদের খুব গালিগালাজও করল। সেদিনও চেম্পনকুঞ্জের নৌকো সকলের আগেই ফিরছিল, কিন্তু আরো একটা নৌকো খুব তাড়াতাড়ি দাঁড় বেয়ে চেম্পনের নৌকোর সমান সমান যাচ্ছিল। চেম্পনের নৌকোর সঙ্গে পাল্লা দেয় কার নৌকা জানতে সকলেরই খুব কৌতূহল হলো। নৌকোটা এসেছে চিকুন্নাপুরা থেকে। হালেতে দাঁড়িয়ে আছে এক সবল সুস্থ জোয়ান ছেলে। চেম্পনের আর সেই ছেলেটার নৌকো সমানে সমানেই চলছে। কে আগে যায় তাই নিয়ে যেন দুজনের মধ্যে রেষারেষি চলছে। দুপক্ষই খুব জোরে দাঁড় বাইছে। দাঁড়িদের দাঁড় টানাটাও বেশ দেখাচ্ছে দূর থেকে। হঠাৎ মনে হলো চেম্পনকুঞ্জের নৌকো যেন কিছুটা পেছনে পড়ে গেছে। আজ মাছ কে বেশি পেল তাও জানতে হবে। দুপক্ষেরই ফেলা জালে নৌকোগুলো ঢাকা পড়ায় কিছুই বোঝা যাচ্ছিল না। কে জানে আজ কার ভাগ্যে বেশি মাছ উঠেছে। মাছ ধরা শেষ করে নৌকো দুটো ফিরল যেন দুজনের মধ্যে পাল্লা দিয়ে। নৌকোগুলোর মাথায় মাথায় ঠোকাঠুকি হলে জেলেদের মধ্যে মারামারি পর্যন্ত হয়। তাই এদের নৌকো দুটোর মাথা ঠোকাঠুকি হতে সমুদ্রের ধারে জড়ো হওয়া জেলেরা খুব ভয় পেয়ে গেল। কারুতাম্মা মাকে বলল, আচ্ছা মা, বাবা এমন করে পাল্লা দিচ্ছে কেন বলতো? চাকির নিজেরই এদিকে খুব ভয় লাগছে। মাছ ধরতে গেছে মিনছে মাছ ধরে ফিরে আসবি, এত রেষারেষির কি দরকার রে বাপু? মিনছে কি কচি খোকা, বোঝে না কিছু? নৌকোর মাথায় ঠোকাঠুকি হলে কি না হতে পারে।
তীরে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে এক একটা নিমেষ যেন এক একটা যুগ বলে মনে হচ্ছে। যাক ভগবান, বাঁচা গেল। নৌকা এবার তীরের দিকে শাঁ করে এগিয়ে আসছে। তীরে ভয়ানক চেঁচামেচি, হইচই পড়ে গেল। দুজনের কেউই হারেনি, জেতেওনি কেউ। দুজনেই সমানে সমানে এসেছে, দুজনের নৌকাও মাছে ঠাসা। নৌকো দুটো একসঙ্গেই তীরে ফিরল। সেই জোয়ান ছেলেটাই আগে ওর প্রকাণ্ড দাঁড়টা নিয়ে মাটিতে লাফিয়ে পড়ল। ওর মাথায় একটা কাপড় জড়ানো, চওড়া মাংসপেশিগুলো ফুলে ফুলে উঠছে। সবল সুস্থ এক জোয়ান ছোকরা। কারুতাম্মা বেশ ভালো করে ওকে দেখতে লাগলো। ছেলেটা তীরে লাফিয়ে পড়তেই চেম্পনকুঞ্জ ওকে জড়িয়ে ধরে বলল, সাবাস বেটা, তুমি সমুদ্রের সাচ্চা ছেলে। ছেলেটা কোনো উত্তর দিল না। সেদিনকার কেনাবেচায় ওই জোয়ান ছেলেটার মাছই সবচেয়ে বেশি দামে বিকলো। অবশ্য চেম্পনকুঞ্জের সঙ্গে খুব বেশি তফাৎ ছিল না। তবু চেম্পনকুঞ্জ সেদিন হেরে গেল। চেম্পনকুঞ্জ নতুন ছেলেটাকে জিজ্ঞেস করল, তোমার নামটা কি বাবা? তেল পিছলে পড়া জোয়ান ছেলেটাকে এখন কত লাজুকই না মনে হচ্ছে। এই কিছুক্ষণ আগেই সে নৌকোর মাথায় দাঁড়িয়ে তার সমস্ত শক্তি দিয়ে দাঁড় টেনে চেম্পনকুঞ্জের সঙ্গে পাল্লা দিয়েছে। এখন কিন্তু নতমুখে যে লাজুক ছেলেটি চেম্পনকুঞ্জের সামনে দাঁড়িয়ে আছে, এ যেন সে ছেলেই নয়, ও যেন একটা বাচ্চা ছেলে। চেম্পনকুঞ্জের নাম জিজ্ঞেস করাতে বলল, পালানি। এতক্ষণ শুনছিলে চিংড়ি উপন্যাসের নবম পর্ব। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ারও করতে পারো। যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল আমার অপরিসীম শুভকামনা। ভালো থেকো সবাই। আজ আসি।